আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছি আমরা? সবাই কেমন আছি? এই বাচ্চা কাচ্চারা, আমার ছোট ভাই বোনরা, সবাই একটু বলো সবাই কেমন আছি? সাউন্ড ঠিক আছে? আমাকে দেখতে পাচ্ছ স্পষ্ট? আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ এখন? আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, সুজা মিয়া যুক্ত হয়েছো। একটু তোমার সকল বন্ধুদেরকে মেনশন করো তো ভাই, তোমার সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। যারা ক্লাস করে তোমার সকল ফ্রেন্ডদেরকে তুমি অন্তত নিজ দায়িত্বে একটু মেনশন করে দাও, যেন যেন এই ক্লাসে যুক্ত হতে পারে। আমি তোমাকে গ্যারান্টি, ওয়ারেন্টি, যত যা আছে সব দিব। আজকের ক্লাস থেকে 1 থেকে 2 নম্বর তুমি কোশ্চেন কমন পাবা, এটা আমি ক্লাসের আগে বলে দিলাম তোমাকে। তুমি যে কমন পাবা এটার নিশ্চয়তা আমি তোমাকে দিলাম। জাস্ট তুমি ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করো, আর ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। ক্লাসটা শেয়ার করে রাখো, জাস্ট তোমার কাছে আমি বলবো ক্লাসটা শেয়ার করে রাখো। আমরা ধারাবাহিকভাবে মেহেরটিকা সিরিজের উপর এবং অদম্য বইয়ের উপর, তোমরা জানো আমাদের দুইটা বই, আমাদের সাধারণ জ্ঞানের দুইটা বই, একটা হচ্ছে মেহেরটিকা ফাইনাল সাজেশন এটা, আর হচ্ছে আমাদের অদম্য বইটা, ইংলিশ ভার্সন অদম্য। আমরা দুইটা বইয়ের উপরই ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি এবং আজকে মেহেরটিকা সিরিজের উপর 3 নম্বর ক্লাস, যেখানে আমরা 10 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব, মানে চেষ্টা করবো আমরা বলছি ইনশাআল্লাহ। তো যারা এই ক্লাসগুলো দেখছো, প্রতিনিয়ত আমাদের পেজগুলোতে এই ক্লাসগুলো হচ্ছে, তুমি চাইলে এই ক্লাসগুলো বিগত যে দুইটা ক্লাস হয়েছে সেই দুইটা ক্লাসও তুমি দেখে নিতে পারবা, আমাদের পেজেই আছে, কোনো সমস্যা নাই। ওকে, প্রায় প্রায় 500 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 500 শিক্ষার্থী যে যেখান থেকে যুক্ত হয়েছে। তো আমরা গত দুইটা ক্লাসে যে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি সেটার একটা সামারি দাঁড় করাই। গত দুই ক্লাসে সামারি দাঁড় করাই। আমরা বিভিন্ন পদের পদ প্রদান করেছি, চাকসু, ডাকসু, রাকসু, জাকসু নির্বাচন করেছি, জুলাই অভ্যুত্থান আলোচনা করেছি, জুলাই সনদ কার্যকর, জুলাই সনদ ঘোষণাপত্র, জুলাই স্মৃতি অনুষ্ঠান উদযাপন, জুলাই বিবিধ প্রসঙ্গ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আলোচনা করেছি, অন্তর্বর্তীকালীন সরকার, তারপর সরকারের 11টা কমিশন, ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐক্যমত কমিশন, ওকে, জাতীয় ঐক্যমত কমিশন, তারপরে ডক্টর ইউনূস নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা পড়েছো, আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ডক্টর ইউনূসের বিভিন্ন দেশ যে সফর সেটা আলোচনা হয়েছে। বাংলাদেশ 3 কনভেনশনের অনুসমর্থন করেছে, জেনেভা কনভেনশনের। গতকালের ক্লাসে আমরা অধ্যায় 2 এর মধ্যে থেকে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা পড়লাম, জাতিসংঘের 80তম অধিবেশন পড়েছি, প্রশ্ন প্র্যাকটিস করলাম। তারপরে এদিকে মেয়র, এই যে নিউ ইয়র্কের 111তম মেয়র নির্বাচন আলোচনা করলাম। তৃতীয় অধ্যায় থেকে বৈশ্বিক সংকট থেকে হামাস ইসরায়েল ফিলিস্তিনের সংকট আলোচনা করেছি। গাজার শান্তি শীর্ষ বৈঠক আলোচনায় আসছে। আলোচনায় ছিল ইসরায়েলের কি বলে ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, বিভিন্ন অপারেশন গুলা এই পর্যন্ত আলোচনা করেছি। সুদান সংকট আলোচনায় আসছে, পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত আলোচনায় আসছে। অর্থাৎ আজকে আলোচনা আসবে 10 নম্বর পৃষ্ঠা থেকে, পেজ 10, পৃষ্ঠা কত ভাই? পৃষ্ঠা নাম্বার 10। নিজেকে ফাইনাল সেশন হাতে নাও, অদম্য হাতে নাও, আল্লাহ ভরসা, আর ক্লাসটা শেয়ার করে রাখো। খেয়াল করো, আসো আমরা প্রথমে আলোচনা করি। দেখো টপিক কি আছে, কাশ্মীরে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় পাক ভারত সংঘর্ষ। তাহলে এটা খুবই আলোচিত টপিক ছিল, গত 2-3 মাস আগেও খুবই আলোচিত টপিক, এখনো আলোচিত আছে। কাশ্মীরের পেহেলগাম, পেহেলগ্রাম একটা জায়গা, পেহেলগাম কিসের নাম? একটা জায়গার নাম, তোমরা হয়তো সবাই জানো। তাহলে দেখো, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে, আমি আবারও বলি, কোথায় বললাম? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামের বৈশারণের পর্যটকদের উপর হামলার ঘটনায় 26 জন নিহত হয়। তারা খেয়াল করো, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা চালিয়েছে কে? পাকিস্তান। ভারতের কাশ্মীরে হামলা চালিয়েছে কে? পাকিস্তান। সে হামলা চালানোর প্রেক্ষাপটে 26 জন নিহত হয়। কতজন? 26 জন। এই কতজন নিহত হয়েছে?
26 জন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয় 22 এপ্রিল 2025 সালে। তাহলে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর সংকট অর্থাৎ পেহেলগ্রাম যে সংকট, সে সংকট শুরু হলো কবে? এপ্রিল মাসের 22 তারিখে। কত তারিখ ভাই? এপ্রিল মাসের 22 তারিখ। খেয়াল করো, কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে, কি বললাম? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF কে পেহেলগ্রাম হামলার জন্য দায়ী করা হলেও সংগঠনটির পক্ষ থেকে অস্বীকার করা হয়। সংগঠনকে কাশ্মীর রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে TRF এর পূর্ণরূপ কি? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী, কাশ্মীরের যে সশস্ত্র গোষ্ঠী, কাশ্মীরের যে সশস্ত্র গোষ্ঠী, সেই সশস্ত্র গোষ্ঠীর নাম কি? TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। খেয়াল করো, পেহেলগ্রাম, খেয়াল করো, গাম মানে হচ্ছে গ্রাম, গ্রাম মানে কি? গাম, ওই গ্রাম থেকে গাম শব্দটা আসছে। আর পেহেল হলো পশুপালকদের জনপদ, পেহেলগ্রাম। কাশ্মীরি ভাষায় পশুপালকদেরকে বলা হয় পেহেল, আর গ্রাম অর্থ হচ্ছে গ্রাম, পশুপালনের যে গ্রাম সেটাকে আমরা পেহেলগ্রাম বলি। পর্যটনের জন্য খুবই বিখ্যাত জায়গা। খেয়াল করো, এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদত রয়েছে মনে করে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে ভারত এবং পাকিস্তান। খুবই ভালো কথা। তাহলে দেখো, এরপরে আসো, 2025 সালের 10 তারিখে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অপারেশন বুনিয়ানুন মার্সুস, অপারেশন বুনিয়ানুন মার্সুস। তাহলে খেয়াল করো, মনোযোগ দাও। 7 তারিখে ভারত একটা অপারেশন চালাইলো, তার নাম হচ্ছে অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর। আচ্ছা, 10 তারিখে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটা অপারেশন চালাইলো, তার নাম অপারেশন বুনিয়ানুন মার্সুস। খেয়াল করো, নিচে কিছু কথাবার্তা বলছি। 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ হামলা করে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের 40 জন সদস্যকে হত্যা করে। ফলে 2019 সালের ভারত উত্তেজনা দেখা দিয়েছিল। তুমি জাস্ট জেনে রাখবা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে 7-10 তারিখের ঘটনা আর কতজন মারা গেছে, শহীদ হয়েছে TRF, এই জিনিসগুলা খেয়াল করো। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগাঁওকে। ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? পেহেলগাঁওকে। স্যার, এটা আপনার সাম্প্রতিক পড়াচ্ছেন? হ্যাঁ, এটা সাম্প্রতিক ক্লাস। আজকে আমরা সাম্প্রতিক আলোচনা করছি, সাম্প্রতিক তথ্য আলোচনা করার চেষ্টা করছি। তাহলে পাক ভারত সংকট, পাকিস্তান ভারত সংকট অর্থাৎ পাক ভারতের এই যে পেহেলগ্রাম নিয়ে যে কথাবার্তা, সে পেহেলগ্রাম নিয়ে আমরা আলোচনা করলাম। পেহেলগ্রাম নিয়ে, পাক ভারতের সংকটের পেহেলগ্রাম। আচ্ছা, আমরা এই টপিকটা ইংলিশ ভার্সনে একটু পড়ার চেষ্টা করবো। একই জিনিস আমরা একটু ইংলিশ ভার্সনে দেখে পড়ার চেষ্টা করি। যাদের কাছে অদম্য আছে, মিহিরজিকে ফাইনাল সাজেশন আছে, অদম্য আছে, আপনারা দুইটা একসাথে নিয়ে তারপরে পড়েন। আমার বিশ্বাস, একসাথে নিয়ে পড়লে আপনি খুবই বেনিফিটেড হবেন। তাহলে আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানান তো, সবাই আমাকে একটু কমেন্টে জানান, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? সবাই একটু কমেন্টে জানান, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? সবাই একটু কমেন্ট করেন, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গ। তাহলে ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? ভারতের সুইজারল্যান্ড একটু বলেন, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, এই একই টপিক, সেম টপিকটা যারা বিউপিতে, জাহাঙ্গীরনগরে, খুলনাতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই একই টপিক ইংলিশ ভার্সন আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখেন, আপনাকে আমি পড়ায় দেওয়ার দায়িত্ব আমার, আপনি প্রেশার নিয়েন না। ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট আফটার দ্য পেহেলগ্রাম টেররিস্ট অ্যাটাক। দেখেন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কি বলতেছি। কাশ্মীর ইজ কল্ড দ্য প্যারাডাইস অন আর্থ। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, প্যারাডাইস অন আর্থ। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? কাশ্মীরকে। পেহেলগ্রাম ইজ দ্য কল্ড দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। পেহেলগ্রামকে কি বলা হয়? সুইজারল্যান্ড অর্থাৎ ইন্ডিয়ার সুইজারল্যান্ড বলা হয়। মিনিং অফ পেহেলগ্রাম মিনিং কি? সেটেলমেন্ট অফ
শেপার্ড, শেপার্ড মানে কি আমরা জানি যেটা গ্রাম, হ্যাঁ পেহেল সেখান থেকে আসছে, আর গ্রাম মানে হচ্ছে ভিলেজ, মানে পশুপালকদের গ্রাম, যেটা একটু আগে আমরা বাংলা ভাষণে পড়লাম। আচ্ছা, প্রিভিয়াস ইনসিডেন্ট দেখেন 2019 সালের ইনসিডেন্টটা কি হয়েছিল। ইনসিডেন্ট 14 ফেব্রুয়ারি 2019, পাকিস্তান বেসড মিলিটারি গ্রুপ জাইশ মোহাম্মদ ক্যারিড আউট দ্য সুইসাইড বোম্বিং ইন পুলওয়ামা কাশ্মীর, কিলিং 40 সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস পার্সোনাল। অর্থাৎ 2019 সালে যে হামলা হইলো সেখানে 40 জন মানুষ শহীদ হয়েছিল। আচ্ছা খেয়াল করেন, এরপরে রিসেন্ট অ্যাফেয়ার্সটা দেখি আমরা, যেটা 2025 সালের রিসেন্ট অ্যাফেয়ার্স। আমরা ইংলিশ ভার্সন এটা দেখে কি বলছে। 22 এপ্রিল 2025-এ টেররিস্ট অ্যাটাক অন টুরিস্ট ইন পেহেলগ্রাম, সেই পেহেলগ্রামে অ্যাটাক হয়েছে, সেখানে 26 জন মারা গেছে। কতজন? 26 জন মারা গেছে। কি বললাম? 26 জন মারা গেছে। তাহলে 22 এপ্রিল অ্যাটাক হয়েছে, 26 জন মারা গেছে। The incident triggered fresh conflict between India and Pakistan. এটার কারণে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট হয়। আচ্ছা, a relatively lesser known armed group resistant TRF, দেখেন এখানে বলছি the resistance front TRF also called Kashmir resistance was blamed for the Pahalgam attack, অর্থাৎ TRF কে অভিযুক্ত করা হয়েছিল। দেখেন called, দেখেন blamed for the Pahalgam attack, TRF কে কি করছে? TRF কে তারা অভিযুক্ত করেছে। However, TRF deny responsibility, TRF এর দায় স্বীকার করে নাই, ডিনাই করেছে। দায় কি করলো? ডিনাই করলো। India believes Pakistan has supported the terrorist attack which escalated mutual hostile. আচ্ছা, তার মানে দেখেন একই কথাবার্তা আমরা বললাম, বাংলা ভার্সন আপনি যা পড়লেন ইংলিশ ভার্সনে তাই। নিচের দিকে আসেন, মিলিটারি অপারেশন গুলো এক নজর একটু দেখেন। 7 মে ইন্ডিয়া লঞ্চড a military operation against Pakistan named Operation Sindoor। তাহলে দেখেন খেয়াল করেন, অপারেশন সিন্দুর 7 মে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশনটা চালালো তার নাম কি? অপারেশন সিন্দুর। আচ্ছা এরপর আসেন, 10 মে পাকিস্তান রিটায়ার্ড উইথ দ্য কাউন্টার অপারেশন, কাউন্টার অ্যাটাক করছে, অপারেশন এগেইনস্ট ইন্ডিয়া নেম অপারেশন বুনিয়ানুল মারসুস। অপারেশন কি? বুনিয়ানুল মারসুস। তার মানে দেখেন আমরা দুইটা টপিক কিভাবে পড়ার চেষ্টা করছি, আমরা দুইটা টপিকই পড়ছি বাংলা এবং ইংলিশ ভার্সনে। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। বাংলা ভার্সন মিহিজিকে থেকে পড়বেন, ইংলিশ ভার্সন অদম্য থেকে পড়বেন। আসেন এর পরের ঘটনাতে আমরা চলে আসি, এর পরের ঘটনাতে চলে আসেন, এর পরের ঘটনাতে চলে আসেন, এর পরের টপিকে আসেন। পৃষ্ঠা না, এর পরের পৃষ্ঠা আমরা কত নম্বর পৃষ্ঠা আলোচনা করছিলাম? 9 নম্বর পৃষ্ঠা, পেহেলগাম। জাস্ট এ মিনিট, আমি একটু বের করে নেই। ওকে, পেহেলগ্রামের হামলা। নেপাল অভ্যুত্থান 2025, 2025-এর নেপাল অভ্যুত্থান, 2025-এর নেপাল অভ্যুত্থান। দেখেন 2025-এর নেপাল অভ্যুত্থান, আমরা জানি নেপালে জেনজি যে আন্দোলন হয়েছে, সে জেনজি আন্দোলনের কথাবার্তা খেয়াল করেন। জেনজি আন্দোলন, নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। খুবই ভালো কথা, বন্ধ করে দেয়। রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতির প্রতিবাদে ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগ করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কে পদত্যাগ করেছে? কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলি পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, প্রেসিডেন্টের নাম কি? রামচন্দ্র পাউডেল। রামচন্দ্র পাউডেল, প্রেসিডেন্টের নাম কি? রামচন্দ্র পাউডেল। তাহলে দেখেন কারা পদত্যাগ করলো? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলো, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল পদত্যাগ করলো, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল পদত্যাগ করেছে। আচ্ছা দেখেন আন্দোলনের সময়কালটা দেখেন, আন্দোলন কখন? 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025। 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025, 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025। আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরং, আন্দোলনের অন্যতম নেতার নাম কি? সুদান গুরং। আন্দোলনের প্রধান স্থান ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু, বিরাটনগর ও ইতাহারি, বিরাটনগর এবং কি? বিরাটনগর এবং ইতাহারি। তাহলে নেপালের রাজধানী কাঠমান্ডু, বিরাটনগর আর হচ্ছে ইতাহারি। আন্দোলনের প্রধান শক্তি ছিল জেনজিরা, জেনারেশন জেড যারা ছিল তারা এই আন্দোলন করছে। কবে থেকে? 8 সেপ্টেম্বর
থেকে 13 সেপ্টেম্বর, 8 থেকে 13 সেপ্টেম্বর। এই আন্দোলনের মধ্যে কিছু হ্যাশট্যাগ খুবই জনপ্রিয়তা পাইছে। হ্যাশট্যাগ কি? নেপো কিডস, নেপো বেবি, পলিটিশিয়ান নেপো বেবি, অর্থাৎ যারা যারা কি বললাম, যারা হচ্ছে আপনার এই রাজনৈতিক ব্যক্তির বাচ্চা কাচ্চা, তাদেরকে আমরা তখন বলছেন নেপো কিডস। নেপালের প্রথম নারী বিচারপতি, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার নাম হচ্ছে সুশীলা কার্কি। সুশীলা কার্কি, সুশীলা কার্কি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে সুশীলা কার্কি। তাহলে নেপালের এই আন্দোলনটা হয়েছে 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025। 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025, 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2025 সালে আন্দোলন হয়েছে। আন্দোলনের নেতা ছিলেন কে? সুদান গুরুং, সুদান গুরুং, সুদান গুরুং। পদত্যাগ করলো কে? নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, রামচন্দ্র পাউডেল। আন্দোলন কোথায় হইলো? নেপালের রাজধানী কাঠমান্ডু, বিরাটনগর এবং ইতাহারি। নেপালের রাজধানী কাঠমান্ডু, বিরাটনগর এবং কি ইতাহারি। বর্তমানে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে সুশীলা কার্কি, সুশীলা কার্কি, সুশীলা কার্কি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বর্তমানে সুশীলা কার্কি। তাহলে দেখেন, মনোযোগ দেন, একটু মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ না দেন তাহলে আসলে চান্স পাওয়াটা কঠিন, চান্স পাওয়াটা কিছুটা কঠিন, সত্যিই কঠিন। কারণ কিছু জিনিস ভালো করে পড়তে হবে। আপনাদের এখানে, আপনাদের মধ্যে থেকে কারা কারা পরীক্ষা দিবেন বিউপিতে, তাদের আমি দুইটা জিনিসই আজকে একসাথে মিক্সড করে পড়াচ্ছি, দুইটা টপিকে। খেয়াল করেন, এখানে এবার আসুন জেনজি মুভমেন্ট ইন নেপাল 2025। আমরা অদম্য থেকে কয়েকটা জিনিস আলোচনা করি। খেয়াল করেন, ডিউরেশন অফ দ্য মুভমেন্ট, ডিউরেশন বলছে 8 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর, 3 দিনের মুভমেন্ট হয়েছে। কয়দিন? 3 দিন। মুভমেন্টটা কয়দিনের ব্রাদার? 3 দিনের মুভমেন্ট। কয়দিনের মুভমেন্ট হলো? 3 দিনের মুভমেন্ট হলো। মুভমেন্ট কয়দিনের? মুভমেন্ট হয়েছে 3 দিনের। আন্দোলন কতদিন? দেখি ক্লাস দেখা যাচ্ছে কিনা, ক্লাস দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, ক্লাস দেখা যাচ্ছে। তাহলে 3 দিনের আন্দোলন হলো। ভাই কতদিনের আন্দোলন হয়েছে? 3 দিনের আন্দোলন। লোকেশন কোথায়? কাঠমান্ডু, বিরাটনগর এবং ইতাহারি। কাঠমান্ডু, বিরাটনগর এবং ইতাহারি। লোকেশনটা কোথায়? কাঠমান্ডু, বিরাটনগর এবং কোথায়? ইতাহারি। খেয়াল করেন, এরপরে আসেন কি ফিগার্স এর মধ্যে কি দিলাম, কি ফিগার্স এর মধ্যে কি দিলাম। লিডার্স অফ নেপাল জেনজি মুভমেন্ট, সুদা গুরং বা সুদান গুরং, সুদান গুরং, সুদান গুরং। বলো কি বললাম? সুদান গুরং। আচ্ছা, এরপরে আসেন নেপাল ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ইন হিস্ট্রি। নেপালের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার কে? সুশীলা কার্কি। সুশীলা কার্কি সর্ট ইন সেপ্টেম্বর 12, 2025। অর্থাৎ সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইল কত তারিখে? সুশীলা কার্কি কবে হইল? 12 তারিখে। দেখেন 12 সেপ্টেম্বর, 10 তারিখে আন্দোলন হয়েছে, 12 তারিখ থেকে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। খেয়াল করেন, এখানে নেপাল ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার এন্ড ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস, তার নাম হচ্ছে সুশীলা কার্কি। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট, নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট এবং নেপালের প্রথম চিফ মানে নারী চিফ জাস্টিস, ফার্স্ট চিফ জাস্টিস, তার নাম হচ্ছে সুশীলা কার্কি। নেক্সট ন্যাশনাল ইলেকশন ইন নেপাল। নেপালে পরবর্তীতে ইলেকশন হবে কত সালে? দেখেন মে 5, 2026 সালে। 5 মে 2026 সালে, 5 মে 2026 সালে। আচ্ছা, এবার কজেস অফ মুভমেন্ট, কেন এই মুভমেন্টটা হয়েছে, কারণটা কি? করাপশন এন্ড নেপোটিজম ইন দ্য পলিটিক্যাল লিডার্স। করাপশন হয়েছে, নেপোটিজম হয়েছে। অ্যাঙ্গার এগেইনস্ট দ্য সো-কল্ড নেপো কিডস, নেপো কিডসদের বিরুদ্ধে যে অ্যাঙ্গারটা ছিল মানুষের, সেই অ্যাঙ্গার। খেয়াল করেন, ল্যাক অফ ইউথ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, তরুণদের এই এমপ্লয়মেন্টের তারা সুযোগ অপরচুনিটি ছিল না। গভর্নমেন্ট ব্যান অন 26 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, 26টা মিডিয়া প্ল্যাটফর্ম কি করেছে? বন্ধ করে দিয়েছে। অনগোয়িং জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল। তাহলে এইখান থেকে আমরা কি জানতে পারি? খেয়াল করেন, নিচে একটা নোট দিয়েছি আমরা, নিচে একটা নোট দিলাম, সেটা কি? নিচে নোটটা হচ্ছে নেপো কিডস মানে দ্য মুভমেন্ট পপুলার হ্যাশট্যাগ অরিজিনেট ফ্রম দ্য টার্ম নেপো বেবি। নেপো বেবি থেকে এটা আসছে। হুইচ ওয়াইডলি ইউজড ইন হলিউড, হলিউডে এই শব্দটা অনেক বেশি ব্যবহার করা হতো। নেপো বেবি ইজ শর্ট ফ্রম নেপোটিজম বেবি। নেপোটিজম বেবি থেকে নেপো বেবি আসছে, যেটা রিফারিং টু দ্য ইন্ডিভিজুয়ালস হু বেনিফিট ফ্রম ফ্যামিলি কানেক্টেড অর প্রিভিলেজড, অর্থাৎ যারা তার ফ্যামিলির কারণে প্রিভিলেজ পায়, এদেরকে আমরা নেপো বেবি বলছি। খেয়াল করেন, ইন নেপাল ইট স্পেসিফিক্যালি রিফার্স টু দ্য সন and daughter of politically powerful or wealthy individuals who enjoy the under advantage, অর্থাৎ যারা পলিটিক্যাল মানুষ ছিল তাদের বাচ্চা কাচ্চা কি করতো? এই তার বাবার বা তার মায়ের
রাজনৈতিক ক্ষমতাটা অপব্যবহার করেছে, এই জন্য তাদেরকে কি বলা হতো, নেপো কিডস, নেপোব্যাবি, এই শব্দটা ব্যবহার করা হতো। ওকে, তাহলে এই যে নেপালের মুভমেন্ট জেন জি, তাহলে এক নজরে নেপালের মুভমেন্টটা আবার বলি। 3 দিনের বিপ্লব, 8 থেকে 10 তারিখ। 8 থেকে কয় তারিখ? 10 তারিখে। এই বিপ্লব হয়েছে কোথায়? কাঠমান্ডু, কাঠমান্ডু বিরাটনগর ইতাহারি, কাঠমান্ডু বিরাটনগর ইতাহারি, কাঠমান্ডু বিরাটনগর ইতাহারি, কাঠমান্ডু বিরাটনগর ইতাহারি, কাঠমান্ডু বিরাটনগর ইতাহারি। ফিগার্স এর মধ্যে কি বললাম, এটা হচ্ছে জেনজির আন্দোলন করলো, যে ব্যক্তিটা হচ্ছে আন্দোলনে এই করলো তার নাম হচ্ছে সুদান গুরাং, গুরং। নেপালের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হইল কে? সুশীলা কার্কি। সুশীলা কার্কি সে কখন ক্ষমতা গ্রহণ করলো? ক্ষমতা গ্রহণ করলো হচ্ছে 12 সেপ্টেম্বর 2025-এ। নেক্সট নেপাল ইলেকশন হবে কবে? শিডিউল করছে মে 5, 2026-এ, মে 5, 2026-এ। এরা কয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল? 26টা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে, 26টা যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে। ওকে, এইখানে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছিলাম, এই কেন আন্দোলনটা হলো, এটার ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখেন, আপনি দুইটা জায়গা থেকে সুন্দর করে পড়তে পারেন যদি আপনি চান। যদি আপনি চান তাহলে আপনি একটু গোছায়া এভাবে পড়তে পারেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি একটু গোছায়া পড়বেন, আপনি গোছায়া পড়বেন। আসেন পরের টপিক, বাশার আল আসাদ, খুবই গুরুত্বপূর্ণ, গতবারই পরীক্ষায় আসছে। বাশার আল আসাদের পতন। নেপালের অভ্যুত্থানের পর আমরা দেখছি সিরিয়ার বাশার পরিবারের 53 বছরের শাসনের অবসান। আসেন টপিকে আসেন, বাশার আল আসাদের 53 বছরের শাসনের অবসান। দেখেন, HTS হায়াত তাহরির আল শামস, হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে সিরিয়ার বাশার বিরোধী অভিযান শুরু হয় 27 নভেম্বর 2024 সালে। তাহলে এই যে বাশার আল আসাদের কি বললাম, বাশার আল আসাদের যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে আন্দোলন, সেটা শুরু হলো 27 নভেম্বর 2024 সালে। মাত্র 12 দিনের মাথায় সিরিয়ার স্বৈরাচার শাসক বাশার আল আসাদের পতন ঘটে 8 ডিসেম্বর 2024 সালে। তাহলে 8 ডিসেম্বর 2024 সালে তার পতন ঘটছে। আর এই অপারেশন শুরু হলো, অভিযান শুরু হলো কত? 27 নভেম্বর 2024 সালে, আর 8 ডিসেম্বর 2024 সালে শুরু হলো। ওকে, আসেন, বাশার আল আসাদ আশ্রয় নিয়েছে কোথায়? মস্কো, রাশিয়া। রাশিয়ার রাজধানী কোথায়? মস্কোতে। বাশার সরকারের পতনের নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল শামস, যেটা HTS নামে পরিচিত। আর এই HTS এর প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি, আবু মোহাম্মদ আল জোলানি, আবু মোহাম্মদ আল জোলানি। ওকে, আবু মোহাম্মদ আল জোলানি, আবু মোহাম্মদ আল জোলানি, আবু মোহাম্মদ আল জোলানি, আবু মোহাম্মদ আল জোলানি। ওকে, আন্দোলনের সময় 8 থেকে 13 সেপ্টেম্বর ভাইয়া, 8 থেকে 13 সেপ্টেম্বর। ঠিক আছে, আসেন তাহলে সিরিয়ার বাশার আল আসাদের পতন, এটা গতবারই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। সিরিয়ার বাশার আল আসাদের পতন থেকে গতবারই পরীক্ষায় প্রশ্ন আসে। খেয়াল করেন, এবার আমরা একটু এই জায়গায় কয়েকটা জিনিস পড়তে চাই। এই জায়গায় কয়েকটা জিনিস পড়তে চাই, সেটা হচ্ছে বাশার আল আসাদ প্রেসিডেন্ট ছিলেন 2000 থেকে 2024 সাল পর্যন্ত। অর্থাৎ এই আসাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাথ পার্টি। বাশার আল আসাদের রাজনৈতিক যে দল ছিল তার নাম হচ্ছে বাথ পার্টি। পার্টির নাম কি? বাথ পার্টি। সিরিয়ার গৃহযুদ্ধ ছিল 15 মার্চ 2011 থেকে 8 ডিসেম্বর 2024 পর্যন্ত। 8 ডিসেম্বর 2024 পর্যন্ত, 8 ডিসেম্বর 2024 পর্যন্ত। সিরিয়ায় আরব বসন্তের সূচনা হয় 2011 সালে। আমরা জানি এই বিদ্রোহকে সমর্থন দেয় হচ্ছে তুরস্ক। আরব বসন্ত, দেখেন সিরিয়ায় আরব বসন্ত শুরু হয় 2011 সালে। খেয়াল করেন, সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত যে দেশ, তার নাম হচ্ছে তুরস্ক। সাদাল্লা আল জাবির স্কয়ার অবস্থিত আলেপ্পো শহর সিরিয়াতে। আলেপ্পো, এটা পরীক্ষায় অনেকবার আসছে যে আলেপ্পো শহর কোথায় আছে, আলেপ্পো শহর আছে কোথায়, এই প্রশ্ন পরীক্ষায় অনেকবার দিয়েছে যে আলেপ্পো শহর কোথায়। সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে আলেপ্পো শহর। সেদনায়া কারাগার, দেখেন মানব কসাইখানা অবস্থিত সিরিয়াতে। সেদনায়া কারাগার, পৃথিবীর বিখ্যাত কারাগার, পৃথিবীর বিখ্যাত কারাগারগুলা, পৃথিবীর বিখ্যাত কারাগারগুলো, সে কারাগারগুলো একটু পড়তে হবে। যেমন মানব কসাইখানা, তার নাম হচ্ছে সেদনায়া কারাগার। আপনারা মিহির জিকেরটা পড়েন, মিহির জিকেরটা পড়েন তাহলেই হবে। ওকে, তাহলেই হবে ইনশাআল্লাহ। এস এম মুন। আসেন, সিরিয়ার বৃহত্তম শহরের নাম হচ্ছে দামেস্ক। দামেস্ক, আলেপ্পো, হোমস, পালমিরা। সিরিয়ার কিছু শহর: আলেপ্পো শহর, দামেস্ক শহর, হোমস শহর, পালমিরা। পরীক্ষায় এই শহরগুলোর নাম আসে, যে হোমস আসছে একবার, পালমিরা একবার আসছে, হোমস, পালমিরা। সিরিয়ার সীমান্তবর্তী দেশ হচ্ছে 5টা।
তুরস্ক, লেবানন, ইসরায়েল, জর্ডান, ইরাক সবগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। একটা হচ্ছে সে দেখেন তুরস্ক, লেবানন, ইসরায়েল, জর্ডান, ইরাক। কারণ সিরিয়া তো মধ্যপ্রাচ্যের দেশ, তার সাথে কানেকশন আছে, বর্ডার কানেকশন আছে পাঁচটা দেশের নাম কি? তুরস্ক, লেবানন, ইসরায়েল, জর্ডান, ইরাক। আচ্ছা, এই যে সিরিয়া নিয়ে কিছু বেসিক তথ্য পরীক্ষায় আসতে পারে, যেমন সিরিয়ার কিছু বেসিক তথ্য, যেটা কি তাল গাছের শহর। তাল গাছের শহর, সভ্যতার শ্রুতিকাগার। তাল গাছের শহর, সভ্যতার শ্রুতিকাগার বলা হয় কাকে? সিরিয়াকে। তাল গাছের শহর, সভ্যতার শ্রুতিকাগার বলা হয় কাকে ভাই? সিরিয়াকে। সিরিয়া এবং ইসরায়েলকে পৃথককারী যে সীমান্ত লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন। ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পল লাইন। ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পল লাইন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ আল বশির। সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন নেতার নাম হচ্ছে আহমেদ আল সারা। আহমেদ আল সারা। তাহলে যেগুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পতনের সময়কালটা কে নেতৃত্ব দিয়েছে, কখন হয়েছে পতন, এই জিনিসগুলো লাগবে। আমি একবার একটু সামারি করব, মনোযোগ দিয়ে শোনেন। একবার একটু সামারি করব, মনোযোগ দিয়ে শোনেন। সামারি করি, সামারি করি। খেয়াল করেন, বাশার আল আসাদ, দেখেন বাশার আল আসাদ, এই বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাথ পার্টি। এই আসাদ ক্ষমতায় ছিলেন 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত। 2024 সালে এসে তার পতন ঘটে। সিরিয়াতে এই আরব বসন্ত, যেটা আমরা বলি, এই আরব বসন্ত শুরু হয়েছে কত সালে? 2011 সাল থেকে আরব বসন্ত শুরু হয়েছে। সাদাল্লাহ আল জাবেরি স্কয়ার রয়েছে, আলেপ্পো শহর। সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে আলেপ্পো শহর। সিরিয়ার একটা কারাগারের নাম হচ্ছে মানব কসাইখানা, আমরা এটাকে বলি, সেটা হচ্ছে সেদনায়া কারাগার, অবস্থিত সিরিয়াতে। সেদনায়া কারাগার কোথায় আছে? সিরিয়াতে। সিরিয়ার বৃহত্তম শহরের নাম হচ্ছে দামেস্ক, আলেপ্পো, হোমস, পালমিরা। তাল গাছের শহর, সভ্যতার শ্রুতিকাগার বলা হয় সিরিয়াকে। সিরিয়া এবং ইসরায়েলকে পৃথককারী সীমান্ত লাইন হচ্ছে ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন। আচ্ছা, এই ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন। দেখেন প্রশ্ন আসে কিন্তু সিরিয়া থেকে, যেমন গতদিনে গোলান মালভূমি। গোলান মালভূমি নিয়ে কাদের মধ্যে বিরোধ? গোলান মালভূমি নিয়ে কাদের মধ্যে বিরোধ? সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধ হচ্ছে গোলান মালভূমি নিয়ে। তাই গোলান মালভূমি নিয়ে কাদের মধ্যে বিরোধ, এটাও কিন্তু পরীক্ষা আসে। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে গোলান মালভূমি নিয়ে বিরোধ। ওকে, বলেন, যারা আলোচনা দেখেছেন সবাই একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, সেই যে 2022 সালে আলোচিত হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই যে এই বক্সটা, জাস্ট এটা একটু এক নজরে দেখে নেবেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এটা জাস্ট এক নজরে একটু দেখবেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আমরা পৃষ্ঠা 11তে চলে যাব। পৃষ্ঠা চলে যাবে 11তে। পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা চলে যাব। সেই পৃষ্ঠা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান ট্র্যাজেডিটা আলোচনায় আসে। মাইলস্টোন, খেয়াল করেন, বিমান বিধ্বস্ত হয়েছে 21 জুলাই 2025 সালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। বিমানটা ছিল চীনের তৈরি এফবিজিআই ভবন প্রশিক্ষণ ফাইটার এয়ারক্রাফট ছিল। এটা চীনের তৈরি একটা বিমান ছিল। আচ্ছা, পাইলটের নাম হচ্ছে তৌকির ইসলাম সাগর। পাইলটের নাম কি? তৌকির ইসলাম সাগর। তৌকির ইসলাম সাগর, পাইলটের নাম হচ্ছে তৌকির ইসলাম সাগর। পাইলটের নাম কি ব্রাদার? তৌকির ইসলাম সাগর। সে একজন বিমান বাহিনীর অফিসার, তার পদবি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। খেয়াল করেন, সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে। এখানে একটা একটা শিক্ষিকার নাম খুবই আলোচিত, তার নাম হচ্ছে শিক্ষিকা মাহেরিন চৌধুরী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি ছিল নীলফামারী। তিনি আত্মত্যাগ করেছিলেন, তার যে আত্মত্যাগ। তাহলে দেখেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান ট্র্যাজেডি হয়েছে 21 জুলাই 2025 সালে ট্র্যাজেডি হয়েছে, চীনের তৈরি একটা বিমান। পাইলটের নাম ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তৌকির ইসলাম সাগর। এবং জীবনের ঝুঁকি নিয়ে 20 জন শিক্ষার্থীকে জীবিতভাবে উদ্ধার করেছিল যে শিক্ষিকা, তার নাম হচ্ছে মাহারিন চৌধুরী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা ছিলেন। বাংলা বিভাগের শিক্ষিকা ছিলেন। ওকে, ওকে, আমাকে এবার একটু বলেন, আমরা যাদের কাছে মিহির জিকে ফাইনাল সাজেশনটা আছে, তারা মিহির জিকে ফাইনাল সাজেশন নিয়ে ধরে পড়ছেন তো? ফাইনাল সাজেশন ধরে নিয়ে পড়ছেন তো ভাই? আমার সাথে সাথে পড়বেন। ফাইনাল সাজেশন আমার সাথে সাথে পড়বেন, ইনশাআল্লাহ আপনার কভার হয়ে যাবে। ফাইনাল সাজেশন আপনি আমার সাথে ধরে পড়বেন, অদম্য আপনি আমার সাথে ধরে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ কভার হয়ে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, যারা ক্লাসে এখনো রিয়্যাক্ট দেন নাই, তারা একটু ক্লাসে রিয়্যাক্ট দেন তো ভাই। ক্লাসে আপনারা এখনো রিয়্যাক্ট দেন নাই, কারা ক্লাস করতেছেন ক্লাসে রিয়্যাক্ট দেন না, কমেন্ট করেন না, তাহলে
একটু ক্লাসে রিয়েক্ট দিতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তো ভালো লাগবে ক্লাস নিতে। দেখেন আমি অসুস্থ ছিলাম, শরীর খুবই খারাপ লাগছিল, এরপরেও আমি ক্লাসটা নিচ্ছি। আরিফ ফয়সাল, আরিফ ফয়সাল কেমন আছো আরিফ? দিনাজপুরের শিক্ষার্থী। দেখেন আমি অসুস্থ ছিলাম, এর মানে আমার শরীর খুবই খারাপ লাগছিল, এরপরে আমি ক্লাসে দাঁড়িয়েছি যেন অন্তত আজকে 4-5 পৃষ্ঠা আমি পড়াই দিতে পারি, আপনারা অন্তত 2-4 পাতা পড়াই দিতে পারি, একটা কয়েকটা টপিক আলোচনা করে দিতে পারি, যেন আপনি অন্তত আজকের রাতটাও বাসায় বসে বসে পড়তে পারেন। এটাই হচ্ছে আমার চাওয়া। আসেন আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই, আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই। কি বলছে? র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ কোন দেশের বাহিনী? দেখেন প্রশ্ন কিন্তু চলে আসছে, আরএসএস কোন দেশের বাহিনী? তাহলে আরএসএস কোন দেশের বাহিনী? ওই যে সুদান, সুদান, সুদান। 13 জুন 2025 সালে ইসরায়েল কর্তৃক ইরানের হামলার সাংকেতিক নাম কি? ইসরায়েল ইরানে যে হামলা চালাইছে তার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, গতকালকে আলোচনা করেছি, অপারেশন রাইজিং লায়ন। আচ্ছা, 14 জুন 2025 ইরান কর্তৃক ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি? অপারেশন টু প্রমিস। ইরান তারপরে কি চালাইছিল? টু প্রমিস। বলো ইরান কি চালাইছিল? টু প্রমিস। আচ্ছা, 24 জুন 2025 সালে ইরান গাজা ইস্যুতে আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে যে দেশ তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে গাজার ইস্যুতে আইসিজে তে মামলা করে কে? দক্ষিণ আফ্রিকা। কি করেছে? দক্ষিণ আফ্রিকা। ওকে, আমরা এই টপিক কনসেপ্ট ক্লিয়ার। ট্রাম্পের উদ্যোগে মার্কিন নির্বাচন, ট্রাম্পের দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কি বলতেছে দেখেন। আইনটি মার্কিন কংগ্রেসে গৃহীত হয় 4 জুলাই 2025-এ, আইনটি কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। এই আইনের আওতায় আন্তর্জাতিক রেমিটেন্স কর আরোপ করা হবে 1%। 2025 সালে যুক্তরাষ্ট্রকে শূন্য অভিবাসন পরিণত করতে ট্রাম্পের পরিকল্পনা জিরো মাইগ্রেশন আমেরিকা। পরে রাখবেন, এখান থেকে দিয়ে দিতে পারে, এখান থেকে দিয়ে দিতে পারে। 2025 সালে যুক্তরাষ্ট্রকে শূন্য অভিবাসন, 2025 সালে যুক্তরাষ্ট্রকে শূন্য অভিবাসন পরিণত করতে ট্রাম্প পরিকল্পনা, সেটা জিরো মাইগ্রেশন আমেরিকা, জিরো মাইগ্রেশন আমেরিকা, জিরো মাইগ্রেশন আমেরিকা, জিরো মাইগ্রেশন আমেরিকা। সাবা আল, হ্যাঁ সাবা, ঠিক আছে, ঠিক আছে সাবা। ওকে, আইনটি কার্যকর হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে, 1 জানুয়ারি 2026 সাল থেকে আইনটি কার্যকর হবে। ওকে, আশা করি। ওকে, ভাইয়া ক্লাস মাঝে মাঝে আটকে যায়, হ্যাঁ নেটওয়ার্কের ইস্যুর কারণে মাঝে মাঝে ক্লাস একটু আটকে যেতে পারে, এটা আমার প্রবলেম, এটা নেটওয়ার্কের ইস্যু। ওকে আসেন, ট্রাম্প পুতিন বৈঠক দেখি, পরের টপিকে আমরা দেখতে পারি যে কি কি আলোচনা আসতে পারে। ট্রাম্প পুতিন বৈঠক, ট্রাম্প এবং পুতিনের বৈঠক হয়েছে 15 আগস্ট 2025 সালে। বৈঠকের স্থান হচ্ছে আঙ্কারেজ, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র। আঙ্কারেজ, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে আলাস্কা, এই আলাস্কা অঙ্গরাজ্যে হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর নাম হচ্ছে মার্কো রুবিও, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সেগেল, লাগবে না, দেখো এইটা একটু লাগবে। 2025 সালে অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বেরিং প্রণালীর নিচে ট্রাম্প পুতিন রেলপথ টানেল নির্মাণের প্রস্তাব দেন কিরিল দিমিত্রিয়েভ, প্রস্তাব দেন কিরিল নির্মাণের প্রস্তাব দেন কিরিল দিমিত্রিয়েভ। এটা একটু লাগতে পারে, এই জিনিসটা একটু দেখে রাখো যে ট্রাম্প পুতিন বৈঠক হয়েছে 15 আগস্ট 2025-এ, আঙ্কারেজ, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে, এটা একটু দেখে রাখো। 2025 সালে অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বেরিং প্রণালী আলোচিত। আমি কয়েকটা প্রণালীর নাম বলি তোমাদেরকে, যেমন হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী আলোচিত, বেরিং প্রণালী আলোচিত, এগুলো পরীক্ষায় পড়বা আসে। বেরিং প্রণালীর নিচে ট্রাম্প পুতিন রেলপথ টানেল নির্মাণের প্রস্তাব দেন কিরিল দিমিত্রিয়েভ, কিরিল দিমিত্রিয়েভ, দাগিয়ে রাখো, এই জিনিসটা লাগবে। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন তোমরা যেগুলো স্টার দেওয়া আছে স্টার দেওয়া গুলো পড়বা, যে জিনিসগুলো স্টার দেওয়া আছে এটা আমি আর পড়াবো না এখন, যেটা অনেক আগের ঘটনা, যেটা স্টার দেওয়া আছে সে স্টার দেওয়া জিনিসগুলো তথ্য
স্টার দেওয়া তথ্যগুলো পড়ে নেবা মার্কিন প্রেসিডেন্ট থেকে। আসুন আমরা আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি, দেখো কিভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন কিভাবে হতে পারে, অন দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর প্রবক্তাকে ট্রাম্প। ট্রাম্প পূর্বে জানুয়ারি 2017 থেকে জানুয়ারি 2021 পর্যন্ত কততম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন? তাহলে ট্রাম্প তো এখন হচ্ছে 47তম প্রেসিডেন্ট, আগে সে 45তম প্রেসিডেন্ট ছিল। 60তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেছেন কোন জায়গা থেকে? ফ্লোরিডা থেকে। প্রজেক্ট 2025 কার ইসরা নিয়েছিল? ডোনাল্ড ট্রাম্পের। ওই যে নির্বাচনের মধ্যে আছে এটা। 2024 সালে মার্কিন নির্বাচনের স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেন। এটা দেখবা, এটা ট্রাম্পকে নিয়ে যে কথাবার্তা আছে সেটা। তুমি 9 স্টার দাও, 9 স্টার দিয়ে জাতীয় বাজেট পড়বা। 9 স্টার দিয়ে তুমি পড়বা কি? জাতীয় বাজেট। 9 স্টার দিয়ে পড়বা হচ্ছে জাতীয় বাজেট। জাতীয় বাজেট, জাতীয় বাজেটটা তোমাকে ভালো করে পড়তে হবে। আসো জাতীয় বাজেটে আসো, জাতীয় বাজেটে আসো। ওকে, তাহলে আমরা পৃষ্ঠা কততে আছি? আমরা পেজ নাম্বার কততে আছি? অনেকে জানতে চাইলো যে পেজ কত। আমরা আলোচনা করছি পেজ 12তে আলোচনা করছি, পেজ 12। প্রত্যেকদিন আমার সাথে অন্তত 2-4 পাতা পড়ো, নিজেরা অন্তত 4-5 পৃষ্ঠা পড়বা। ওকে, জাতীয় বাজেট 9 স্টার দিতে বললাম। খেয়াল করো, বাজেট হচ্ছে 54তম বাজেট, অন্তর্বর্তীকালীন 55তম বাজেট। বাজেট হচ্ছে, বাজেট কততম? 54তম বাজেট। আর অন্তর্বর্তীকালীন সহ বাজেট কততম? 55তম। বাজেট উত্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রথমবারের মতো তিনি বাজেট উত্থাপন করেন। বাজেটের স্লোগান হচ্ছে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় লাগবে। আচ্ছা, বাজেট পাশ করা হয় 22 জুন 2025 সালে, বাজেট কার্যকর হয় 1 জুলাই 2025 সালে। বাজেটের আকার লাগবে, বাজেটের আকার 7,90,000 কোটি টাকা হলো বাজেটের আকার। 7,90,000 কোটি টাকা বাজেটের আকার, 7,90,000 কোটি টাকা। এই বাজেট অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%। তাহলে 2025 সালের বাজেট অনুযায়ী, 54তম বাজেট অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত? 5.55%। 5.55%। মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা দাঁড় করা হয়েছে 6.5%। 6 মুদ্রাস্ফীতির হার 6.5%। অভিন্ন ভ্যাট হার হচ্ছে 15%। তাহলে বাজেট কে উত্থাপন করে? বাজেট কবে পাশ হয়? বাজেট কততম? বাজেটের আকার, বাজেটের আকার, জিডিপির প্রবৃদ্ধির হার এবং লক্ষ্যমাত্রা। এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আসো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বাজেট থেকে, সেটা কি? বাজেটের বরাদ্দকৃত খাত। বাজেটের সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে জনপ্রশাসন, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে শিক্ষা প্রযুক্তি, তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে পরিবহন এবং যোগাযোগ। পরিবহন এবং কি? যোগাযোগ। পরিবহন এবং কি ভাই? যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ। ক্লাস একদম পারফেক্টলি চলছে, ক্লাসের কোনো প্রবলেম নাই, ক্লাসে একদম পারফেক্টলি ক্লাস চলতেছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম তারা একটু ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে বাজেটের সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা? সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি, তৃতীয় হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। পরিবহন এবং কি? যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ। আসেন বাজেটের মধ্যে কি আপনি আর কি কি পড়তে পারেন, আসেন খেয়াল করেন, খেয়াল করেন এই জায়গাটা লাগবে। সেটা কি? বাজেট অনুযায়ী কর মুক্তি আয় সেবা, এটা লাগবে। এই দুইটা বক্সে আপনি ভালো করে পড়বেন। খেয়াল করেন, কোন একটা সাধারণ ব্যক্তির কর মুক্ত হচ্ছে 3,50,000 টাকা। 65 বছর ঊর্ধ্ব বা মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা কর মুক্তি। অর্থাৎ অর্থাৎ সে যদি 4 লক্ষ টাকা ইনকাম করে তাহলে তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, এর বেশি করলে তাকে দিতে হবে, এর বেশি তাকে দিতে হবে। খেয়াল করেন, প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গ 4,75,000 টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের 5 লক্ষ টাকা। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে বাজেটে সাধারণ ব্যক্তির করমুক্ত কত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কত, বা প্রতিবন্ধী ব্যক্তিদের কত, বাজেট মওকুফ কত। ওকে, বুঝতে পেরেছেন? আসেন এইবার আসেন, বাজেটের করমুক্তি আয়সীমা 2026-27, 27-28 যে বাজেট হবে সেখানে কত বলা বলা আছে। ওকে, কত বলা আছে? কি বলছে? সাধারণ ব্যক্তির কর মুক্তি আয়সীমা হচ্ছে 3,75,000 টাকা। আগে ছিল 3 লক্ষ, এবার 3,75,000 করছে। মহিলা ও 65 বছর ঊর্ধ্ব যারা তাদের 4,25,000 টাকা। প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত তাদের 5,25,000। এখানে আগে 5 ছিল, এখানে 5,25,000। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা যারা, তাদের ক্ষেত্রে বাজেট বলা আছে 5,25,000 টাকা। তাহলে এই যে 2025-26 যে দেওয়া হয়েছে,
বাজেটের যে কর মুক্তি দেওয়া হয়েছে এটা তো আপনি পড়বেনই, এটা আপনি পড়বেন, সাথে 26-27 একটু পড়ে ফেলবেন, তাহলে দেখবেন পরীক্ষা ওখান থেকেও দিয়ে দিতে পারে, এই দুইটা জায়গাও দিয়ে দিতে পারে, দেখে নেবেন। বাজেট নিয়ে বিশেষ কিছু তথ্য, বাজেট নিয়ে বিশেষ কি তথ্য বলা আছে দেখি। এগুলো আপনারা জানেন, এগুলো বেসিক অ্যাফেয়ার্স। যেমন আমাদের সবসময় ঘাটতি বাজেট থাকে, এটা ঘাটতি বাজেট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হয়েছে 25-26 অর্থ বছরে। তারপরে বাংলাদেশের অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। সংবিধানের 152 নং অনুচ্ছেদে বাজেটের কথা বলা আছে। সংবিধানে বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 87 নং অনুচ্ছেদে বলা আছে। বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, দেখবেন এটা জানেন আপনারা। নিচের দিক থেকে এইটা একটু দেখে রাখবেন, সেটা হচ্ছে ভ্যাটের স্তর। ভ্যাটের স্তর হচ্ছে 4টা, 5%, 7.5%, 10% এবং 15%। ভ্যাটের সর্বোচ্চ স্তর, ভ্যাটের সর্বোচ্চ স্তর হচ্ছে 15%। আয়করের স্তর, আয়করের স্তর হচ্ছে 5টা, 5%, 10%, 15%, 20%, 25%। আয়করের সর্বোচ্চ স্তর হচ্ছে 25%, জেনে রাখবেন, এই দুইটা থেকেই প্রশ্ন হয়। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয়কর, আয়করে যে খাত থেকে, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, মূল্য সংযোজন কর বা মূসক। এমসিকিউ প্র্যাকটিসে আসেন। বাজেটের আকার কত? 7,90,000 কোটি টাকা। কত শতাংশ জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে? 5.5%। বাজেট অনুযায়ী মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত? 6.5%। আসেন, জাতীয় বাজেট অনুযায়ী সাধারণ ব্যক্তির কর্মক্ষমতা, সাধারণ জাতীয় বাজেট অনুযায়ী এই বছরে সাধারণ 3,50,000 টাকা। জাতীয় বাজেট 25-26 অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা? জনপ্রশাসন। তাহলে বাজেট নিয়ে এই ধরনের প্রশ্ন এভাবে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক করালাম, বাজেট। পরীক্ষায় বাজেট থেকে আপনি একটা প্রশ্ন পেতে পারেন, সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষায় বাজেট থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলেন, যে আলোচনা করেছি ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু বলবেন, যে আলোচনা করেছি ক্লিয়ার হয়েছেন কিনা, যে আলোচনা করলাম ক্লিয়ার কিনা, যে আলোচনা করলাম ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, বাজেট যদি ক্লিয়ার হয়ে যান তাহলে চলে আসবেন আমরা এর পরের টপিক আরেকটা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা এটা প্রকাশ করা হয় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে, হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে। খেয়াল করেন, অর্থনৈতিক সমীক্ষার অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.33%। তাহলে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার 1.33%। নারী এবং পুরুষের অনুপাত বা পুরুষ এবং নারীর অনুপাত, ওকে, পুরুষ এবং নারীর অনুপাত, তাহলে পুরুষ 96.3 আর নারী হচ্ছে 100, তাহলে 96.3 অনুপাত 100। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে কত? 1171 জন মানুষ বসবাস করে, যেটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। প্রতি হাজারে শিশু মারা যায় হচ্ছে 27 জন, লাগবে এটা। প্রতি হাজারে শিশু মারা যায় কতজন? 27 জন। তাহলে আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.33, পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 96.3 অনুপাত 100, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171, প্রতি হাজারে শিশু মৃত্যুবরণ করে 27 জন। কতজন? 27 জন মৃত্যুবরণ করে। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, সেটা হচ্ছে শ্রম শক্তিতে নিয়োজিত। সবচেয়ে বেশি শ্রম শক্তিতে নিয়োজিত হচ্ছে কৃষি 45%, শিল্প 17%, আর সেবা খাতে হচ্ছে 38%। এটা পরীক্ষায় আসে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োজিত কোন খাতটা, সেটা হচ্ছে কৃষি খাত, এরপরে সেবা, তারপরে হচ্ছে শিল্প। কৃষিতে 45, সেবাতে 38 আর শিল্পতে 17%। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। খেয়াল করেন, দারিদ্র্যের হার, দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। দারিদ্র্যের হার 18.7%। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে চলতি মূল্য, চলতি মূল্যে মাথাপিছু আয়, চলতি মূল্যে মাথাপিছু জিএনআই, মাথাপিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার, লাগবে এটা, 2784 মার্কিন ডলার, 2784 মার্কিন ডলার। মুদ্রাস্ফীতি বলা আছে, মুদ্রাস্ফীতি হচ্ছে 9.74 মুদ্রাস্ফীতি, আর খাদ্য মুদ্রাস্ফীতি হচ্ছে 10.22, লাগবে এটা। মুদ্রাস্ফীতি হচ্ছে 9.74। আমি যেই তথ্যগুলো বলছি, সেগুলো একটু ভালো করে দেখেন, আমি যে তথ্যগুলো বলছি সেগুলো ভালো করে দেখেন, এই জিনিসগুলো ভালো করে পড়ে যাবেন, এই জিনিসগুলো ভালো করে পড়ে যাবেন।
ওকে, তাহলে কি বলছি, মুদ্রাস্ফীতি হচ্ছে 9.7, মাথায় পিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার, দারিদ্র্যের হার হচ্ছে 18.7, সবচেয়ে বেশি নিয়োজিত হচ্ছে কৃষি, তারপরে সেবা, তারপরে শিল্প। আর উপরের দিকে জনসংখ্যার ঘনত্ব বলেছি 1171 জন, পুরুষ এবং নারীর অনুপাত 96.3 অনুপাত 100, জনসংখ্যার বৃদ্ধির হচ্ছে 1.33%, 1.33%। আচ্ছা, এরপরে জনশুমারি 2022 সালে যে জনশুমারি হয়েছে আমরা জানি, 2022 সালে জনশুমারি প্রকাশ করে হচ্ছে বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সেই জনশুমারি অনুযায়ী পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 98:1, পুরুষ এবং নারীর অনুপাত দুইটাও হতে পারে। তোমাকে বলে দিতে পারে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নারী পুরুষের অনুপাত কত বা পুরুষ নারীর অনুপাত কত। আবার বলতে পারে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী পুরুষ এবং নারীর অনুপাত কত, পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে 98:100। আবার বলতে পারে জনশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে, প্রতি বর্গ কিলোমিটারে, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 1119 জন। জনসংখ্যার বৃদ্ধির হার জনশুমারি অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.22, আর আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.33। ওকে, দুইটা যেন কোনোভাবে কনফ্লিক্ট না হয়ে যায়, একটু মাথায় রাখবা, এটা যেন কনফ্লিক্ট না হয়ে যায়। আচ্ছা, এ পর্যন্ত জনশুমারি হয়েছে 6 বার, আমরা জানি জনশুমারি বা আদমশুমারি হয়েছে 6 বার। স্বাধীনতার পরে প্রথম জনশুমারি হয়েছে 1974 সালে, এটা পরীক্ষায় আসে যে স্বাধীনতার পর প্রথম জনশুমারি, স্বাধীন বাংলাদেশের প্রথম জনশুমারি 1974 সাল, সর্বশেষ হয়েছে 2022 সালে জনশুমারি হয়েছে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস পড়তে চাই, সেটা হচ্ছে জনসংখ্যার বিভাগ, এটা একটু লাগবে, এই জিনিসটা একটু লাগবে, জনসংখ্যার বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যান, এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবা। জনসংখ্যায় শীর্ষ বিভাগ হচ্ছে ঢাকা, সর্বনিম্ন বরিশাল, বৃদ্ধির হার ঢাকাতে বেশি, সবচেয়ে কম বরিশালে, ঘনত্ব ঢাকাতে বেশি, সবচেয়ে কম বরিশালে। অর্থাৎ এই তিনটা সেম। জনসংখ্যা বড় ঢাকা, সর্বনিম্ন ছোট মানে ছোট বরিশাল, বৃদ্ধির হার ঢাকাতে বেশি, বরিশালে কম, ঘনত্ব ঢাকাতে বেশি, বরিশালে কম। সাক্ষরতার হারের ক্ষেত্রে ঢাকাতে সাক্ষরতার হার বেশি আর ময়মনসিংহে সাক্ষরতার হার কম। জেলার ক্ষেত্রে জনসংখ্যার শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা হলো বান্দরবান, জনসংখ্যার বৃদ্ধির হারের ক্ষেত্রে গাজীপুর, ওদিকে সর্বনিম্ন ঝালকাঠি, ঘনত্বের ক্ষেত্রে ঢাকা, রাঙ্গামাটি। আচ্ছা, এই কয়টা জেলা আর হচ্ছে বিভাগ, এই দুইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা একটু ভালো করে দেখবে। জনসংখ্যার বিভাগে আমি যা বলতেছি এগুলো ভালো করে পড়ো ভাই, এই জিনিসগুলো ভালো করে পড়ো। আচ্ছা, জিডিপির হিসাব এটা একটু আমরা দেখে যেতে পারি, এটা এক নজরে 2025-এর মাথাপিছু জিএনআই, মাথাপিছু জিডিপি, এই দুইটা তথ্য জেনে রাখবা, এই দুইটা তথ্য জেনে রাখবা। আর জিডিপির খাত রয়েছে 29টা, এটা দেখে রাখবা, জিডিপির খাত 29টা, জিডিপির হিসাব, এই দুইটা তথ্য একটু দেখে রাখবা, তাহলে দেখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় একটা কমন আসতেছে। ভাই আমার কাছে মেয়েটিকে ফাইনাল সাজেশনের 25তম সংস্করণ আছে, তোমার কাছে যেই সংস্করণটা আছে ওটা তুমি ভালো করে পড়ো, তাহলেই হবে, অত প্যারা আর কিছু নাই, যে সংস্করণটা আছে সেটা ভালো করে পড়ো। আমি যে জিনিসগুলো বলছি এগুলো একটু ভালো করে দেখে যেও। আচ্ছা, এরপরে আমরা একটু দেখতে চাই, ওকে, এই পর্যন্ত একটু দেখো ভালো করে, এই জায়গাগুলো একটু দেখো। 14 পৃষ্ঠা রিপোর্ট সমীক্ষা আছে, এটা আমরা আলোচনা করব, এর আগ পর্যন্ত একটু এই জিনিসগুলো একটু দেখো। রিপোর্ট সমীক্ষা থেকে তুমি 1 নম্বর কমন পাবা, আর রিপোর্ট এবং সমীক্ষা থেকে এখান থেকে 1 নম্বর কমন আসবে, এখান থেকে একদম গ্যারান্টি 1 নম্বর কমন আসবে, রিপোর্ট সমীক্ষা থেকে 1 নম্বর কমন আসে। বলো, আমাকে বলো, যা যা আলোচনা করলাম সেই আলোচনাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, যা যা আলোচনা করলাম এই আলোচনাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, যা আলোচনা করলাম ক্লিয়ার হয়েছে কিনা। যা আলোচনা করলাম ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবা। দেখো তোমরা তোমাদের, আমি ভালো লাগছিল না ক্লাস নিতে, এরপর আমি আজকের ক্লাসে দাঁড়িয়ে আছি, জাস্ট একটা কারণেই দাঁড়িয়ে আছি, সেই কারণটা হচ্ছে যে মানে অন্তত তোমার সিলেবাসটা একটু আগায় থাকে, এটা হচ্ছে আমার মেইন পারপাস, যে সিলেবাসটা যেন আগায় থাকে, সিলেবাসটা যেন আগায় থাকে। আচ্ছা,
আমরা আমরা বারবারই বলার চেষ্টা করছি যে ভাই তুমি আসলে প্র্যাকটিস না করে গেলে, না পড়াশোনা করে গেলে পরীক্ষায় কমন পাওয়া যায় না। এবং পরীক্ষায় কমন পেতে হলে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তোমরা যারা ফাইনাল সাজেশন নিয়েছো, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, ফাইনাল সাজেশনটা ভালো করে পড়বো আমার সাথে। ফাইনাল সাজেশনের এক্সামটা কিভাবে দিবা, আমরা অলরেডি কোর্স করে ফেলেছি। এক্সাম অলরেডি, ফাইনাল সাজেশনের এক্সাম তুমি কিভাবে দিবা অলরেডি আমরা বলে দিয়েছি। এরপরেও যদি তুমি এক্সাম না দিতে পারো, এটা তোমার ব্যর্থতা। দেখো, আমাদের ওয়েবসাইট আছে www.ornobgk.com। আমি যেগুলো বলতেছি সুমাইয়া, সুমু, এইগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.ornobgk.com, www.ornobgk.com, www.ornobgk.com। এখানে তুমি একটা অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করার পর কোর্সে যাবা। কোর্সে গেলে তুমি অদম্য ফ্রি এক্সাম কোর্স এটা পাবা, অদম্য ফ্রি কোর্স এটা পাবা। এই একটা কোর্স, এখানে ফ্রিতে এনরোল 417 জন ব্যক্তি এই কোর্স এনরোল করেছে। দেখো, এই 417 জনের মধ্যে আমাদের এক্সাম, এখানে অলরেডি এক্সাম আমরা দিয়ে দিয়েছি। এক্সাম আমাদের চলমান এক্সাম হচ্ছে 3টা এক্সাম আছে। অদম্য বইয়ের পৃষ্ঠার 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15 আমরা এই এক্সাম রেখেছি। এর পাশাপাশি তোমরা আমাকে বলছো যে ফাইনাল সাজেশনের উপর এক্সাম, আমরা ফাইনাল সাজেশনের এক্সাম কোর্স লঞ্চ করে দিয়েছি, ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। এই যে দেখো, মিহির জিকে ফাইনাল সাজেশন এক্সাম ব্যাচ, মিহির জিকে ফাইনাল সাজেশন এক্সাম ব্যাচ, দেখো আমি দিয়ে দিয়েছি মিহির জিকে ফাইনাল সাজেশন এক্সাম ব্যাচ, একদম ফ্রি অফ কস্টে, ফ্রি অফ কস্টে তুমি এনরোল করবা। তুমি কি করবা, দেখো এখানে 275 জন অলরেডি এনরোল করে ফেলছে, কালকেই কি করলাম, আজকে 275 জন। তো যারা এখনো পর্যন্ত এনরোল করো নাই, তারা এই ফ্রি কোর্স এনরোল করে ফেলো। এখানে ক্লিক করে তুমি কোর্স নিয়ে নিবা। এরপরে আমি এখন এখানে কোনো এক্সাম এখনো দেই নাই, কোনো এক্সাম দেই নাই, এখানে দিলে এক্সামে মডিউল চলে আসবে, সেম প্রসেসে মডিউল চলে আসবে, পেজ 1 থেকে পেজ 10 অথবা পেজ 11 থেকে। আমি জাস্ট রুটিন করে এখানে এক্সাম নিয়ে নিব। জাস্ট তুমি আগে এইখানে এই কোর্সটাতে এনরোল করে ফেলো। দেখি লাইভ ক্লাস থাকতে থাকতে কারা এনরোল করে। এ দেখো অলরেডি লাইভ ক্লাস থাকতে থাকতে কারা এনরোল করছে, 276 জন। আমি দেখি লাইভ ক্লাস থাকতে থাকতে কারা এনরোল করে, জাস্ট এটা কাউন্ট করে দেখবো, লাইভ ক্লাস থাকতে থাকতে এনরোল করে কারা, কয়জন করে দেখি। লাইভ ক্লাস থাকতে থাকতে কারা এনরোল করে, 276 জন আছে। লাইভ ক্লাস থাকতে থাকতে এনরোল করে ফেলো, তোমার জন্য বেটার, আমার জন্য ভালো হবে। www.ornobgk.com, www.ornobgk.com, এখানে আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা আজকে কিছু প্রশ্ন সলভ করতে চাই। আমরা তো বাংলা ভার্সন পড়লাম, আমরা কিছু ইংলিশ ভার্সনের কোশ্চেন সলভ করে যেতে চাই। আমরা প্রত্যেকদিন একটু চেষ্টা করব বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সন, বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সন প্রশ্ন সলভ করার। তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি সিলেবাস কভার করে যেতে পারবা। দেখো, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, আজকের প্রশ্ন উত্তর করার চেষ্টা করবা। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন 1, আমি তোমাকে মিনিং করে বুঝাই দিব, তুমি উত্তর করার চেষ্টা করবা। Who won the Nobel Peace Prize in 2025? কে জিতেছে নোবেল, শান্তিতে নোবেল 2025 সালে? এই ইংরেজি খুব কঠিন ইংরেজি না, এই ইংরেজি কি খুব কঠিন ইংরেজি? এই ইংরেজি খুব কঠিন ইংরেজি নয়। তাহলে আমাকে বলো, 2025 সালে নোবেল পিস প্রাইজ কে জিতেছে? 2025 সালে নোবেল পিস প্রাইজ বলো তো, কমেন্ট করে জানাও তো, শান্তিতে কে জিতছে? একের অ্যান্সার কি হবে? লাসলো, রিচার্ড, পেটার, মারিয়া করিনা, বলো কে জিতছে? 2025 সালে শান্তিতে নোবেল জয় লাভ করছে কে? 2025 সালে শান্তিতে জয়লাভ করছে কে? এই যে শান্তিতে 1 এর ডি, মারিয়া করিনা, মারিয়া করিনা মাচাদো, মারিয়া করিনা মাচাদো, মারিয়া করিনা মাচাদো। তাহলে এই যে মারিয়া পাইছে, কে পাইছে? শান্তিতে। যারা তোমরা বিউপিতে দিবা পরীক্ষা, জাহাঙ্গীরনগরে দিবা, তাদের প্রশ্ন এভাবে আসবে, বা খুলনাতে বা মেরিটাইমে যারা দিবা। 2 নম্বর প্রশ্ন দিকে তাকাও, when did Israel, কখন ইসরায়েল recently launched a military strike on Iran?
ইসরায়েল কখন ইরানে হামলা চালাইছে? ইসরায়েল রাষ্ট্রটা কখন ইরানে হামলা চালাইছে? ভাই অলরেডি পড়ছি না। কখন? জুনের 10 তারিখ, জুনের 13 তারিখ, কত তারিখ? জুনের 13 তারিখ হামলা চালাইলো না? সে হামলার নাম কি ছিল? অপারেশন রাইজিং লায়ন। হামলার নাম কি ছিল ব্রাদার? অপারেশন রাইজিং লায়ন। এই হামলার নাম কি ছিল? অপারেশন রাইজিং লায়ন ছিল। কত তারিখে? 13 তারিখে করছে। 3 নম্বর প্রশ্নের দিকে দেখো। হু অর্গানাইজড দ্য নো ওয়ার্ক নো ক্লাস প্রোটেস্ট প্রোগ্রাম? অর্থাৎ ফিলিস্তিনের যে গাজাতে হামলা চালাইছে, এই হামলার প্রতিবাদে কি হয়েছিল? আমরা একটা গাজা মানে এই হামলার প্রতিবাদ করেছিলাম না, গোটা পৃথিবীব্যাপী হামলার প্রতিবাদ করেছিলাম। তখন বলেছিলাম কি? নো ওয়ার্ক নো ক্লাস, নো কাজ নো ক্লাস। এটা কারা প্রোটেস্ট করছিল? ওয়ার্কার্স অর্গানাইজেশন, ইসলামিক পার্টিস, ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এটা কারা করছে? ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা, ইউনিভার্সিটির স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড করেছে। ওকে, প্রশ্ন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। অন দ্য ওকেশন অফ দ্য 50th anniversary of চায়না বাংলাদেশ, বাংলাদেশ এবং চায়নার মধ্যে 50 বছরের যে কূটনৈতিক সম্পর্ক, হুইচ কান্ট্রি ডিড ডক্টর ইউনূস ভিজিট? তাহলে কোন দেশ ভিজিট করছে? সে চায়না ভিজিট করছে। 50 বছরের পূর্তিতে কোন দেশ ভিজিট করছে ভাই? চায়না ভিজিট করছে। আসেন 5 নম্বর কোশ্চেন। When was the alternative route to Indian ট্রান্সশিপমেন্ট লঞ্চ? অর্থাৎ এই শেখ হাসিনার পতনের পরে আমরা দেখেছিলাম যে ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট কি করছে? বাতিল করছিল। তাহলে এখানে বলছে when was the alternative route to Indian ট্রান্সশিপমেন্ট লঞ্চ? কবে হয়েছে? অল্টারনেটিভ রুটটা ইউনূস চালু করছিল কবে? ট্রান্সশিপমেন্টের জন্য। কবে চালু করেছে? এপ্রিল 25, এপ্রিল 26, কত তারিখে? তাহলে এপ্রিল 27, 27 তারিখ, এপ্রিল মাসের 27 তারিখে আমাদের অল্টারনেটিভ রোডটা চালু হয়েছে। এপ্রিল মাসের কত তারিখ? 27 তারিখে। তাহলে এই ইংরেজি বোঝা কি খুব কঠিন? এই ইংরেজি বোঝা কি খুব কঠিন? তুমি যদি মিহির ফাইনাল সাজেশন এবং অদম্য একসাথে পড়ো, নিশ্চয়ই তোমার কঠিন কিছু হবে না, সহজ। আসো, when did South Korean president, South Korean president Om Suk-yeol declared martial law in the country? সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মার্শাল ল কবে ডিক্লেয়ার করছিল? ডিসেম্বর 3, 2024 সালের ঘটনা। সাউথ কোরিয়া, সাম্প্রতিক তথ্য থেকে। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেন। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান? জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইশিহাইড সুগা, ইশিবা শিনজো, ইশিবা শিগেরু, ইশিবা। দেখো, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর নাম কি এখন? তাকাইচি। কি তাকাইচি জানো? জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো কি? তাকাইচি। দিছিলাম মনে হয়, কি যেন তাকাইচি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বলতো? নতুন যে প্রেসিডেন্ট হলো তার নাম কি দেখি? সানাই তাকাইচি, সানাই তাকাইচি। জাপানের এই যে পৃষ্ঠা 46 দেওয়া আছে, সানাই তাকাইচি, সানাই তাকাইচি। তাহলে সানাই তাকাইচি, আগে ছিল ইশিবা শিগেরু, এখন সানাই তাকাইচি, নতুন হয়ে গেছে আবার। আচ্ছা, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইসরায়েল? ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টের নাম বেঞ্জামিন নেতানিয়াহু। ওকে, দেখো তাহলে ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? ইসরায়েলের প্রেসিডেন্ট, সহজ প্রশ্ন, আহামরি কঠিন কিছু না। তাহলে ইসরায়েলের প্রেসিডেন্ট নাম কি? ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? আইজাক হারজগ। কারেন্ট প্রেসিডেন্টের নাম কি? বেঞ্জামিন নেতানিয়াহু, আইজাক হারজগ, ইয়ভ গ্যালট, শিমন পেরেস। মুবাশশিরা হক মাইশা, ফাহমিদা ফারিয়া সি বলছো। আমরা মেহেরজিকের উপরেও কিন্তু একইভাবে কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। জাস্ট আমাকে একটু সময় দিতে হবে, আমার সাথে থাকতে হবে। যদি সময় না দাও, যদি না থাকে, তাহলে কিন্তু সম্ভব না, তাহলে সম্ভব না। সময় দিতে হবে। তাহলে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে আইজাক হারজগ, আইজাক হারজগ, আইজাক হারজগ, আইজাক হারজগ, আইজাক হারজগ, আইজাক হারজগ। আচ্ছা, এরপরে আসো, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটা? বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট।
এরপরে বলছে হুইচ ইজ দ্য অনলি এশিয়ান কান্ট্রি ইন দ্য G7। G7 হচ্ছে গ্রুপ অফ সেভেন, গ্রুপ অফ সেভেন, 7টা দেশ, শিল্পোন্নত 7টা দেশ। সেই 7টা দেশের মধ্যে কোন দেশটা একমাত্র এশিয়ান কান্ট্রি? চায়না? চায়না তো নাই G7। বার্মা, ইন্ডিয়া, জাপান। তাহলে G7 ভুক্ত একমাত্র এশিয়া দেশ কোনটা? জাপান। G7 ভুক্ত একমাত্র এশিয়া দেশের নাম কি? জাপান। আচ্ছা, এরপর কি বলছে? ইন হুইচ ইয়ার, কোন সালে, ওয়াজ দ্য ঢাকা, ঢাকা মিউনিসিপ্যালিটি এস্টাবলিশ, ঢাকার মিউনিসিপ্যালিটি কবে হয়েছে? ঢাকা মিউনিভার্সিটি মানে পৌরসভাটা কবে হয়েছে? 1906, 1864, 1919, 1840 সাল। কত সালে হয়েছে? 11 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 11 কবে হয়েছে? 1864 সালে ঢাকা প্রথম মিউনিসিপ্যালিটি হয়েছে। 1864 সাল। কত সাল? 1864 সাল। ওকে, বাব এল মানদেব ডিভাইডেড, বাবেল মানদেব একটা প্রণালীর নাম। বলো, বাবেল মানদেব কিসের নাম? একটা প্রণালীর নাম। তাহলে এই বাবেল মানদেব প্রণালীটা ডিভাইড করছে কাকে? ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া, ইয়েমেন, জিবুতি, ইথিওপিয়া, ইয়েমেন, কেনিয়া, সুদান, ইয়েমেন, জিবুতি, সোমালিয়া। তাহলে ভাই প্রণালী, প্রণালী থেকে 3 টাইপের প্রশ্ন সবসময় আসে। প্রণালী কাকে কানেক্ট করেছে, কাকে ডিভাইড করছে, কোন দেশকে ডিভাইড করছে, কোন মহাসাগরকে যুক্ত করছে। তাহলে বাবেল মানদেব প্রণালী এশিয়ার মধ্যে আছে এবং আফ্রিকার মধ্যে আছে বাবেল মানদেব প্রণালী। সে মানদেব প্রণালী দেখো কাকে ইয়েমেন থেকে জিবুতি এবং ইরিত্রিয়াকে পৃথক করছে। ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া, ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া, বাবেল মানদেব প্রণালী, মৃত্যুর দরজা যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে 13 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। প্রশ্ন নাম্বার 13, দ্য ফেমাস মণিপুরি, ফেমাস মণিপুরি ডান্স অফ বাংলাদেশ, মণিপুরি নাচ বাংলাদেশ বিলংস টু হুইচ রিজিয়ন? মণিপুরি নাচ কাদের এটা ভাই বলতো? মণিপুরি নাচ রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট, রংপুর। মণিপুরি নাচটা কাদের? এই মণিপুরি নাচটা কাদের? রাঙ্গামাটি, কুমিল্লা, রংপুর, সিলেট। তাহলে এই মণিপুরি নাচটা কাদের? মণিপুরি যে উপজাতি আছে তাদের। মণিপুরি নাচ কাদের? মণিপুরি যারা উপজাতি তাদের। আচ্ছা, which of the following is a sculpture by মাইকেল অ্যাঞ্জেলো? মাইকেল অ্যাঞ্জেলোর কোনটা ভাস্কর্য এখানে আছে? মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য কোনটা? আন্তর্জাতিক চিত্রকর্ম থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য। তাহলে এই যে পিয়েটা একটা ভাস্কর্য আছে, এটা মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য। হোয়ার ইজ দ্য বাকল্যান্ড দ্য লোকেট, বাকল্যান্ড বাঁধ কোথায় আছে? বাকল্যান্ড বাঁধ, তাহলে বুড়িগঙ্গা নদীতে, বুড়িগঙ্গা নদী ঢাকার সদরঘাটে, এই সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে যে বাকল্যান্ড বাঁধ আছে সেটা বাকল্যান্ড বাঁধ দেওয়া আছে বুড়িগঙ্গা নদীতে। Which epic was written in cuneiform script? কিউনিফর্ম লিপিতে কোনটা লেখা হয়েছে? কিউনিফর্ম লিপি, আমরা এটা সভ্যতার মধ্যে থেকে আসি। কিউনিফর্ম লিপি, শাহনামা, তারপর হচ্ছে মহাশ্মশান, গিলগামেশ, রামায়ণ। তাহলে গিলগামেশের মহাকাব্য রচিত হয়েছে কিউনিফর্ম লিপি। Which US president introduced the New Deal to combat the Great Depression? নিউ ডিল বা নয়া নীতি 1929 সাল থেকে 39 সাল পর্যন্ত যে ডিপ্রেশনটা ছিল, গ্রেট ডিপ্রেশন আমরা বলি, সেই তখন নয়া নীতিটা, নিউ ডিলটা কে নিয়েছিল? কোন মার্কিন প্রেসিডেন্ট? নিক্সন, উইলসন, ফ্রাঙ্কলিন, রুজভেল্ট। কে নিয়েছিল নিউ ডিল? তাহলে নিউ ডিল নিয়েছিলেন কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখেন, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড, কোন ল্যাঙ্গুয়েজ থেকে ইজ দ্য ওয়ার্ড এডুকেশন ডিরাইভড? এডুকেশন শব্দটা কোন শব্দ থেকে আসছে? গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন। গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন। আপনারা যদি পারেন উত্তর দিয়ে, আমি বলে দিচ্ছি, ল্যাটিন ওয়ার্ড এডুকেশন, এই শব্দটা আসছে এডুকেশন, ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা কে দিছে? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনারা যদি বিপ্লব পড়ে থাকেন, আপনারা বিভিন্ন বিপ্লব যদি পড়ে থাকেন, তাহলে বিপ্লবের মধ্যে দেখবেন যে সোশ্যাল কন্ট্রাক্ট, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, রুশো। তাহলে রুশোর একটা গ্রন্থের নাম হচ্ছে সামাজিক চুক্তি। কি গ্রন্থের নাম? সামাজিক চুক্তি। তাহলে এই রুশোর গ্রন্থের নাম হচ্ছে সামাজিক চুক্তি। আসেন, এরপরে দেখেন, who designed the blueprint of Operation Searchlight? Who designed the blueprint of Operation Searchlight? Operation Searchlight কে করছে? ইয়াহিয়া ভুট্টো, টিক্কা খান, মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে টিক্কা খান করছে। অপারেশন সার্চলাইটের ব্লুপ্রিন্ট করছে কে? টিক্কা খান, জামশেদ, রাও ফরমান আলী। টিক্কা খান, জামশেদ, তারা, রাও ফরমান আলীরা। Where was the Earth Summit held? Where
হোয়ার ওয়াজ দ্য আর্থ সামিট হেল্ড? আচ্ছা, আর্থ সামিট প্রথম কোথায় হয়েছিল বা কোন জায়গাটা প্রথম হয়েছিল? এই যে রিও ডি জেনেরিও, ব্রাজিল। আর্থ সামিট 1992 সালে রিও ডি জেনেরিও, ব্রাজিল 1992 সালে আর্থ সামিট হয়েছিল। আর্থ সামিট কি? বিশ্ব ধরিত্রী দিবস। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন বাংলাদেশ? বাংলাদেশের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা? বাংলাদেশের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কোন? সুন্দরবন ফরেস্ট। 23 নাম্বার, হুইচ প্যালেস ইজ কল্ড দ্য প্যারাডাইস অন আর্থ? প্যারাডাইস অন আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, তাহলে সেটাকে কাকে বলা হয়? কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। হোয়াই ইজ ওয়ারি বটেশ্বর ওয়েল নন? ওয়ারি বটেশ্বর কেন এত পরিচিত? ওয়ারি বটেশ্বর কেন পরিচিত? কারণ এটা একটা আর্কিওলজিক্যাল সাইট, তাই আর্কিওলজিক্যাল সাইট, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ মাল্টা? মাল্টার রাজধানীর নাম কি? মাল্টার রাজধানী কি ভাই বলতো? মাল্টার রাজধানী কি? মাল্টার রাজধানী হচ্ছে ভ্যালেটা। মাল্টার রাজধানী কি? ভ্যালেটা। হোয়াট ইজ দ্য রিটেন অন দ্য এমব্লেম অফ দ্য বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্ট? বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের ডাক বিভাগ যেটা, এই ডাক বিভাগের এমব্লেমে কি থাকে? কি লেখা থাকে? সার্ভিস ইজ দ্য আইডিয়াল, অলওয়েজ অ্যালার্ট, সার্ভিস আইডিয়াল এন্ড অনেস্টি, সার্ভিস এন্ড অনেস্টি। তোমরা কি কখনো দেখেছো ডাক বিভাগে এটা? ডাক বিভাগ, সার্ভিস ইজ দ্য আইডিয়াল, সেবাই আদর্শ, এই স্লোগানটা থাকে, সেবাই আদর্শ, সেবাই আদর্শ, সেবাই আদর্শ, সেবাই কি থাকে? আদর্শ। তাহলে দেখো, এই যে ইংলিশ ভার্সনের প্রশ্ন, ইংলিশ ভার্সনের প্রশ্ন, এই ইংলিশ ভার্সনের প্রশ্নটা তুমি তুমি মিহির জিকে ফাইনাল সাজেশন ভালো করে পড়বা, সাথে অদম্যটা পড়বা। ভাই আসসালামু আলাইকুম, এই ক্লাসে শেষ করে ফোন দেই। তো ইংলিশ ভার্সন, তাহলে তোমার ভাই, তোমাকে আমি যেটা অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে যেটা আমি রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে তুমি ফাইনাল সাজেশনটা হাতে নিবে। এটা হচ্ছে তোমার কাজ, ফাইনাল সাজেশনটা ভালো করে পড়বা, ফাইনাল সেশন সাম্প্রতিক বেসিক ভালো করে পড়বা। এরপরে তোমরা যারা বিউপি জাহাঙ্গীরনগর খুলনাতে দিবা তারা হচ্ছে এই অদম্যটা ভালো করে পড়ে যাবা, দুইটা একসাথে পড়ে যাবা। সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে পারো। এবং তোমার জন্য বেস্ট একটা সলিউশন হবে এই দুইটা বই, এটা আমি তোমাকে নির্দ্বিধায় বলতে পারি। এবং এটা আমি তোমাকে একদম কনফিডেন্টের সহিত বলতে পারি, কারণ ভাই বিগত সময়গুলোতে সাজেশন পড়ে অসংখ্য মানুষ চান্স পাইছে। বিগত সময়ে সাজেশন পড়ে তোমরা রিপোর্ট শুনবা যে সাজেশন, অর্ণব ভাইয়ের ক্লাস করেছে, সাজেশন পড়েছে, অর্ণব ভাইয়ের ক্লাস করছে, সাজেশন পড়ছে, এবং দেখবা যে আমি বিউপির জন্য যেভাবে পড়াইছি সেভাবে পড়ে গেছে, চান্স পেয়ে গেছে। তো দুইটা বই ভালো করে পড়ে যাও, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর যারা এখনো আমাদের ফ্রি কোর্সটাতে এনরোল করো নাই, মিহিনজিকের ফ্রি কোর্স, অদম্যের ফ্রি এক্সাম ব্যাচ করে ফেলো। আমি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে রুটিন দিয়ে এক্সাম শুরু করে দিব, যেহেতু আমরা 14-15 পৃষ্ঠা পর্যন্ত পড়ায় ফেলছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কয়টার দিকে ক্লাস হয়? আমরা নর্মালি দুইটা টাইমে ক্লাস নেই, একটা সন্ধ্যা 7:30 আর রাত 10টা। সন্ধ্যা 7:30 আর রাত 2টা 10টা, বুঝতে পেরেছো? তো এই দুইটা টাইমে ক্লাস নেই, আমাদের পেজে চোখ রাখবা সবসময়, অর্ণব স্যার পেজে, মিহির পেজগুলোতে চোখ রাখবা, ইনশাআল্লাহ ডেফিনেটলি অনেক ভালো করতে পারবা, ক্লাসগুলো রেগুলার করবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।